আরমিশা একটু চিন্তিত। গতকাল থেকে আপার সাথে কোনো কথা হয়নি। সকাল থেকেই ফোনটা আবার বন্ধ। রোজ সকাল 10টার দিকে আপা একবার হলেও কল করে। আবার কল করে রাতের দিকে। কিন্তু এখন অবধি কোনো কল এলো না। এর মধ্যে কল করেও পাচ্ছে না। খানিক চিন্তা বাড়ল তার। মা একবার বললেন জামাইয়ের ফোনে কল করতে। তাহলেই তো হয়ে যায়। হ্যাঁ, হয়েই তো যায়। ব্যাপারটা আগে মাথায় আসেনি। এবার আসতেই সময় নষ্ট না করে কল করে ফেলল আমরিশা। ওপাশ থেকে রিসিভ করতে বেশিক্ষণ লাগলো না। হ্যালো ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ ভালো। তুমি বলো তোমাদের খবর কি? ভালো ভাইয়া। আপুর ফোনটা তো রাতের থেকে বন্ধ। কল করে পাচ্ছি না। গাড়ির স্পিড কমিয়ে দিল প্রান্তিক। গতরাতে প্রিয়তা ফোনটা সরিয়ে রেখেছে সে। বারবার এক অনাকাঙ্ক্ষিত ভয় এসে আঁকড়ে ধরে থাকে। গলার স্বর স্বাভাবিক রেখেই বলল, ওর ফোনটা হাত থেকে পড়ে নাও, স্টো হয়ে গেছে। ঠিক করতে দিয়েছি, সময় লাগবে। আমি বাসায় গিয়েই তোমার সাথে কথা বলিয়ে দিচ্ছি আমরিশা। ঠিক আছে। ফোন রেখে দিল আমরিশা। তার মন আনচান করছে। ভাইয়া তো নতুন একটা ফোন কিনেই তো দিতে পারত। এতে তো অসুবিধা হবার কথা নয়। ব্যাপার কি অন্য কিছু নাকি? মাকে কথাতে বলার পর মাও তাই বললেন। কিন্তু আমরিশাই তখন আবার সাফাই গাইল। হতেই পারে ফোনে ইম্পর্ট্যান্ট কিছু আছে। সেটাই লাগবে। নিজের বোনকে সে চিনে। বাজে খরচ করার স্বভাব নেই তার। হাতে এখন অডেল টাকা থাকলেও সেই অভ্যাস বদলানোর নয়। বোধহয় একটু বেশিই ভাবছে সে। ফোনটা টেবিলে রেখে ব্যাগটা গুছিয়ে নিচ্ছে। ভার্সিটির জন্য দেরি হয়ে যাচ্ছে। এরই মধ্যে ফোনের স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠল। মান্নাতের মেসেজ, ভার্সিটিতে যাচ্ছ আজ। আমরিশা খানিকক্ষণ চেয়ে রইল। জবাব দেবার প্রয়োজন বোধ করল না। লোকটা বেশ কিছুদিন ধরে তার ভার্সিটির আশেপাশেই ঘোরাঘুরি করে। তার মতলব আমরিশা বুঝেনি, এতটাও অবুঝ নয় সে। কিন্তু এই মতলব কতটা সৎ। এম ড্যাশ 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 ড্যাশ। বাড়িতে ফেরার পরই নিজের ফোন দিয়ে কথা বলিয়ে দিল আমরিশার সাথে। দুই বোনের মধ্যে কি আলাপ চলল তা শোনবার জন্য প্রান্তিক অপেক্ষা করল না। তাহলে ফোনটাই বা সরিয়ে রাখল কেন? কিসের এত ভয় তার? কথা বলা শেষ করে প্রিয়তা রুম থেকে বের হতে গিয়ে দেখল প্রান্তিক তার কাছে আসছে। প্রিয়তা ফোনটা এগিয়ে দিল। কিছু জিজ্ঞেস করল না। মুখে কুলুপ এঁটে আছে যেন। তার এই নিষ্ঠুপতা প্রান্তিকের ভয়কে আরো বাড়িয়ে দিচ্ছে। নিজের মনকে প্রশ্ন করল, সে কি বাড়াবাড়ি করছে? সবার তো নিজ নিজ স্বাধীনতা আছে। তার সাথে কে থাকবে না থাকবে এতে দুই পক্ষের মতামত তো দরকার। কিন্তু প্রিয়তা মাঝে চলে এলেই যেন স্বার্থপর হয়ে উঠে প্রান্তিক। ঘাড়ের রগগুলো স্পষ্ট হয়ে ফুটে ওঠে। চোখ মুখ শক্ত হয়ে যায়। পেশিবহুল হাতের মুঠোয়টা সংযত করতে ব্যর্থ হয়ে পড়ে। রাগ পুরোটাই নিজের উপর। চরিত্রের উপর দাগের জন্য স্বয়ং সে নিজেই দায়ী। কেন যে নিজেকে সামলে রাখতে পারল না? তাহলে তো আজ এমন হতো না। প্রিয়তার সামনে মাথা নিচু করে রাখতে হতো না। যেই ভালোবাসা নিয়ে এতদিন খেলায় মেতেছিল, যেই ভালোবাসাকে এতদিন তুচ্ছ মনে হচ্ছিল, সেই ভালোবাসা পাওয়ার জন্য আজ সে এত উতলা। এই উতলা মনকে কিভাবে বুঝাবে সে? প্রিয়তা রান্না করেছে। অভিমানের রান্নাঘরে পা দেওয়া উচিত হয়নি। তবুও দিয়েছে। তার বরংসাই গতরাত থেকে না খেয়ে আছে। সকালে দুপুরে কেন খায়নি সে কারণ খুলে বলতে হবে না। রাতে বসার ঘরের সোফার উপর বসে থেকেই দেখেছে প্রিয়তা রাঁধছে। এবার সে খেতে বসেছে। কিন্তু প্রিয়তা আজ স্ত্রীর দায়িত্ব পালন করেনি। নিজের খাবারটুকু বেড়ে টেবিলের শেষ মাথায় বসে নিশ্চুপ ভঙ্গিতে খেতে বসেছে। টেবিলের এই প্রান্তে বসে প্রান্তিক নিষ্পলক দৃষ্টিতে দেখছে তাকে। হৃদয়ের রক্ত ক্ষরণ হচ্ছে। এমনটা কখনো হয়নি। প্রথমে প্রান্তিককে খাবার না দিয়ে নিজে কখনো খায়নি। সবসময় বসেছে প্রান্তিকের পাশে চেয়ারে। অথচ আজ কতটা দূরে। এই যে টেবিলে এত দূরত্ব রেখে বসাটা কিসের ইঙ্গিত দিচ্ছে প্রিয়তা? তাদের দূরত্বের। চাইছে আর কত দূরে চলে যাওয়া যায়। যেতে পারলে চলে যেত। প্রিয়তা খেয়ে উঠে গেল। নিস্তব্ধ পায়ে উঠে চলে গেল উপরের ঘরে। তার ভাবভঙ্গি খুব স্বাভাবিক। প্রান্তিকের কোনো কিছুতে তার যেন আগ্রহ নেই। বিন্দুমাত্র আগ্রহ নেই। কিন্তু পুরোপুরিভাবে প্রান্তিককে সে অগ্রাহ্য করতে পারেনি। উপরে উঠার পরেও উকি মেরে দেখেছে প্রান্তিক খেয়েছে কিনা। রান্নাঘরে যে মেয়েটিকে ইশারা দিয়ে এলো খানিক বাদেই সে খাবার নিয়ে হাজির হলো। প্রান্তিক খাবারের থালা নিয়ে বসে আছে। খাচ্ছে না। আজ একটিবারের জন্য প্রান্তিকের মুখের দিকে ফিরে চায়নি সে। ফিরে চায়নি ভয়েতে। ফিরে চাইলেই যে কপালের দাগ কাটা তস্থানে চোখ বুলাবে বারবার। বুকের মধ্যে তীব্র যন্ত্র না হয়। তার নিজের দেওয়া আঘাত নিজেই সইতে পারে না প্রিয়তা। ভালোবাসা খুব সহজ। কিন্তু যেই মানুষকে ভালোবেসেছি তাকে ঘৃণা করা যে বড্ড কঠিন। প্রান্তিক না খেয়েই উঠে গেছে দেখে প্রিয়তা ছুটে ঘরে ঢুকে গেল। এদিকে প্রান্তিক উঠে আবারও বসল। খেতে শুরু করল। ভালোবাসা অদ্ভুত, বিচিত্র। মন প্রাণ দিয়ে একবার ভালোবাসলে মুছে ফেলা কঠিন। ভালোবাসা সবকিছুকে নিচে নামিয়ে দেয়। আত্মসম্মান মোছা যায় ভালোবাসা নামক শব্দটির কাছে। জীবনে প্রথমবার কাউকে ভালোবেসে চরমভাবে ঠকে যাওয়ার কষ্ট কেবল সেই মানুষই বুঝে। আবার যখন যাকে ভালোবাসো তাকেই ঘৃণা করতে হয় তখন বাধে বিপত্তি। দুটি কাজ যে একসঙ্গে করা খুব মুশকিল। মার বাঁধনে আটকে গেল, রক্ষা করবে কার সাধ্যি। জীবনে প্রথম ভালোবাসা যে বারবার কেন কাঁদায় সেটা চরমভাবে বুঝতে পারল সে। প্রথম ভালোবাসা কি সবসময় ভুল মানুষের সাথে হয় নাকি ভুল সময়ে সঠিক মানুষকে ভালোবেসে ফেলার চর মশা স্ত্রী পেতে হয়?
কিন্তু আত্মসম্মানের চেয়ে বেশি কিছু নয়। মধ্যবিত্ত পরিবারের মেয়েরা যেন এই আত্মসম্মান নিয়েই বেঁচে থাকে। তারা ধনী না হোক আত্মসম্মানবোধের দিক দিয়ে ধনীদেরও ছাড়িয়ে যায়। যতই ভালোবাসা আর ঘৃণার মাঝে পার্থক্য খুঁজে বেরাক না কেন, আত্মসম্মান বোধ মাথা থেকে বেরিয়ে যায়নি, যাবেও না। ক্ষণিকের জন্য হলেও এই মানুষটি তাকে ঠকিয়েছে, এই কথা বারবার তার কানে বুলায় অদৃশ্য কিছু। গা গুলিয়ে আসে তখন। নিজেকে কাদার সাথে লেগে থাকে নোংরা নর্দমার মতো মনে হয়। অন্য কারোর সাথে কিভাবে যুদ্ধ করবে প্রিয়তা? সে তো নিজের মন, মস্তিষ্ক আর বিবেকবোধের কাছে হেরে বসে আছে। তার আর প্রান্তিকের মধ্যে চলছে নীরব যুদ্ধ। এই যুদ্ধে কে জিতবে জানা নেয়, তবে হার তা যেন দুজনেরই হবে। আমাদের সমাজের ডিভোর্সি মেয়েদের কোনো সম্মান নেই। সেদিকে প্রিয়তার বিয়ের 6 মাসও এখনো হয়নি। এখনই বাপের বাড়ি ফিরে গেলে কম ঝড় সইতে হবে না। আঙ্গুল তো তার উপরই উঠবে। সূর্যের তেজ হাজারো থাকলেও কলঙ্ক তো চাঁদেরই হয়। সে কেন বেঁচে যাবে? ঘরে 3টে বোন এখনো যুবতী। বাবা মা আজ বুকে টেনে নিবে, বছর ঘুরতেই তারাই আবার স্বার্থ পর বলে বেড়াবে না, তার কি ঠিক আছে? এরই মধ্যে তার বাবা বিছানায় পড়া পঙ্গু মানুষ। সত্যি কি এত স্বার্থপর হতে পারে প্রিয়তা? লোকে বলে যাই হয়ে যাক না কেন, মেয়ে মানুষের উচিত স্বামীর বাড়িতে মাটি কামড়ে পড়ে থাকা, না হলে মান সম্মান হারাতে হয়। হার মেনে দুঃখ রে কেঁদে উঠল। মাথার মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কোনোটার উত্তর নেই। নিজের মনের সাথে লড়ে লড়ে ক্লান্ত প্রিয়তা। জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সিদ্ধান্ত খুব সামলে নিয়েছিল সে, অথচ এত বড় সিদ্ধান্তে এত অবহেলা করল। বাবার উপর বিশ্বাস করে রাজি হয়ে গেল। মা বাবা কি আর খারাপ চায়? তারা এসব জানলে আর কি কখনো বিয়ে দিত? নিজের উপর চরম রাগ হচ্ছে তার। কেন এত ভালোবাসতে গেল? কিছুদিন কি সবুর করতে পারত না? মনের মানুষ পেয়ে সব ভালোবাসা উপরে দিয়ে দিল। ভেবেও দেখল না কার চরণে ভালোবাসার ফুলের অঞ্জলি দিচ্ছে, কার স্বপ্নে মালা গাচ্ছে। একটু সবুর করে ভালোবাসলে যেন এত কষ্ট পেতে হতো না। বড্ড তাড়াহুড়ো করে ফেলল। কিন্তু আবেগ কি আর এসব বুঝে? হৃদয়ে তো বুঝেন না মস্তিষ্কের কথা। সে এসব শুনতেও চায় না। দুজনে বিপরীত ধর্মী, তাদের মতামতও যে আলাদা ধরনের। নোনাজলের অশ্রু হাতের উল্টো পিঠে মুছে ফেলল। অশ্রু মুছে দেবার কেউ নেই। নিজেকে আজ বড্ড নিঃসঙ্গ লাগছে। কারোর সাথে মনের কথা খুলে বলতে পারছে না। কাকেই বা বলবে এসব? এই বাড়ি ছেড়ে একবার বেরোতে পারলে গেলে দূরে কোথাও চলে যাবে সে। একদম দূরে কোথাও। আর ফিরে আসবে না। মা বাবার কাছেও ফিরবে না। তাহলে কারো বোঝা হতে হবে না, সমাজের মুখোমুখি হতে হবে না। সেটাই তবে ভালো, মন্দ তো নয়। কিন্তু প্রান্তিককে ছাড়া বাকিটা জীবন চলা সহজ হবে তো তার পক্ষে। এম ড্যাশ 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 ড্যাশ। ঘরের সমস্ত আলো নিভানো। এই খুটখুটে অন্ধকারের মধ্যে খুট করে দরজা খোলার শব্দ। প্রিয়তা তটস্থ হয়ে উঠল। প্রান্তিক তবে আসছে। আবারও সেই অন্ধকার জগৎ। এই জগৎ তার ভীষণ অন্যরকম মনে হয়। সেই দিনকার মতো প্রান্তিক তার পায়ের কাছে বসেনি। বসেছে তার বিপরীতে বিছানার পাশে। পুরোটাই প্রিয়তার অনুভব থেকে বলছে। গুটিসুটি মেরে রইল বিছানার এক কোণে। চোখের শেষ বিন্দু কণাও যেন পরল বালিশের উপর। প্রিয়তাটের পাছে প্রান্তিক তার পাশেই শুয়ে পড়ছে। চোখ বন্ধ করে ঘুমের ভান ধরার আপ্রাণ চেষ্টা করল। প্রান্তিকের সাথে কোনো কথা বলতে চায় না সে। আচমকা হ্যাচকা টানে প্রান্তিক তাকে নিজের টেনে আনল। প্রিয়তা ছটফট করল না, প্রতিবাদ করল না। ঠিক যেমনটি ছিল তেমনটি রয়ে গেল। প্রান্তিক তাকে বুকের সাথে মিশিয়ে জড়িয়ে ধরল। আবারও সেই ফ্রান, পারফিউমের সুবাস। প্রিয়তাকে পাগল করা সেই সুবাস প্রিয়তার চারদিকে কেবল উড়ে বেড়াচ্ছে। প্রান্তিকের গরম নিঃশ্বাস পড়ছে তার মুখের উপর। এতটাই কি প্রান্তিকের কাছাকাছি সে? হাত দিয়ে মাথার চুলগুলো বুলিয়ে দিচ্ছে প্রান্তিক। আচ্ছা, সে কি জেনে প্রিয়তা জেগে আছে? কেবল ঘুমের ভান ধরছে। প্রান্তিক কি সবটা বুঝে গেল? তাহলে এবার তাকে অনেক কিছু জিজ্ঞেস করবে, অনেক কথা বলবে। কিন্তু প্রিয়তা যে কিছু শুনতে চায় না। দুর্বল যে আর সে হতে পারে না। এত দুর্বল হয়ে পড়লে ছেড়ে যাবে কি করে? মস্তিষ্কে ঘন্টার মতো বেজে উঠল। এবার ছটফটানি শুরু করল প্রিয়তা। না, তাকে এই বাঁধন থেকে রেহাই পেতে হবে। এভাবে বাঁধনে আটকা পড়লে হবে না। কিন্তু দৃঢ় পুরুষালী কণ্ঠস্বর পেতেই থমকে গেল সে। আবারও সেই কণ্ঠস্বর। সেই অচেনা কণ্ঠেই বারবার তার বুক কেঁপে ওঠে। একটু কথা বলো আমার সাথে বউ। আর কতক্ষণ কথা না বলে থাকবে? প্রিয়তা ভাবল জবাব দিবে না। কিন্তু পরক্ষণেই মাথায় কি চেপে বসল। অস্ফুট স্বরে বলে উঠল, সারা জীবন। যাক, তবুও এই অজুহাতে সারা জীবন আমার সাথে থেকে যাও। কথা দিচ্ছি কষ্ট দিব না তোমায়। কখনো কষ্ট দিব না। তুমি সারাটে জীবন কথা না বললেও চলবে। আমি কেবল তোমায় দেখব। ছাড়ুন, আমার কষ্ট হচ্ছে। আমি ছেড়ে দিলে কি কষ্ট কমে যাবে? প্রিয়তা সময় নিল। ভেতর থেকে অরের বেগে আসা কান্নাটুকু দিলে নিয়ে বলল, খুব মিথ্যে বলো না। বলছি না। প্রান্তিক কথা বাড়ল না। আরো শক্ত করে জড়িয়ে ধরে নিল তাকে। আস্ত হয়ে রইল দুই দেহ। বেশ কিছু নীরবতায় কেটে গেল। প্রিয়তা প্রান্তিকের টি শার্ট হাতের মুঠোয় খামচে ধরে আছে। কান্না আটকানোর জন্য ঠোঁট চেপে আছে। প্রান্তিক এবার নরম স্বরে বলল, আমায় কি ক্ষমা করা যায় না প্রিয়তা? প্রিয়তা নাক টানল। কিছুক্ষণ পর স্পষ্ট কণ্ঠে বলে উঠল, আপনি বলুন, আমায় গায়ের গন্ধের সাথে তাদের গন্ধ মিলিয়ে ফেলেন না।
প্রিয়তা ভেবেছিল এই প্রশ্ন করার পর প্রান্তিক তাকে ছেড়ে দিবে, ঠিক আগেরবারের মতো। কিন্তু এবার বাঁধন আলগা হলো না, এক বিন্দু নচড় হলো না। প্রান্তিক বলে উঠল, কখনোই না। তুমি তোমার সাথে তাদের তুলনা করছো। কেন করব না? আমরা তো একই একই দেহ। পার্থক্য কোথায়? পার্থক্য আছে প্রিয়তা। তোমার মাথা এখন গরম, বুঝতে পারবে না। আপনি আমাকে এভাবে কষ্ট দিচ্ছেন। দিচ্ছি বুঝি। বিশ্বাস করো আমি ভালো নেই। তোমায় কষ্ট দিয়ে আমি ভালো থাকতে পারি না। খুব স্বার্থ পরের মতো কাজ করছি। এই প্রথমবার এমন করছি। করে দেখি তোমায় আটকে রাখতে পারি কিনা। ভেতর থেকে ছিটকে আসা কান্না আর আটকে রাখতে পারল না প্রিয়তা। প্রান্তিকের টি শার্ট খামছে ধরে দিয়ে উঠল হুড়মুড়িয়ে। প্রান্তিক নিশ্চুপ হয়ে তার ননে শুনছে। আবারও হাত বুলিয়ে দিচ্ছে মাথায়। তবু বাঁধন আলগা হলো না। প্রিয়তা কাঁদতে কাঁদতে বলে উঠল, আপনি আপনি খুব স্বার্থপর, খুব বেইমান। শুধু নিজেরটা বুঝেন, আমারটা বুঝতে পারছেন না। আমি থাকবো না আপনার সাথে। এখানে থাকলে দম বন্ধ হয়ে রাত যাব। আমার নিঃশ্বাস কে যায় এখানে। আমি থাকতে পারবো না এখানে। কান্নার মাঝে তার কথাগুলো আরো এলোমেলো লাগলো। তার কান্না ক্ষত করে দিচ্ছে প্রান্তিকের হৃদয়ে। তার বুকে মাথা রেখেই তার প্রেয়সী কাঁদছে। কাঁদছে তার জন্যই। সেই কাঁদাচ্ছে তাকে। এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? কিন্তু প্রান্তিক কিভাবে বুঝায়, সে তো কখনো স্বার্থ পর ছিল না। নিজের জীবনে কখনোই কাউকে জোর করে আটকে রাখেনি। এবার রাখতে চাইছে। ভালোবাসা তাকে স্বার্থ পর বানিয়ে দিচ্ছে। সে কি করে বুঝায়? এম ড্যাশ 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 ড্যাশ। সারা রাত দুজনের কেউই ঘুমাতে পারেনি। শেষ রাতে দুজনের চোখ লেগে গেল। প্রান্তিক তার বাঁধন ছাড়েনি। শক্ত বাঁধনে আঁকড়ে ধরে আছে প্রিয়তাকে। কিন্তু ঘুমের ঘোরে কতক্ষণই বা আগলে ধরে রাখতে পারে। ঘুম যখন ভাঙল তখন ভোর 6টা বাজে। বিছানার পাশে বউকে না পেয়ে তাজ্জব বনে গেল সে। হুড়মুড়িয়ে নামলো বিছানা থেকে। এদিক ওদিক পুরো বাড়ি তল্লাশি করল। রাগে তার চোয়া লকশক্ত হয়ে গেল। পেশিবহুল হাতের রক ফুলে উঠেছে। সদ্য ঘুম থেকে উঠায় চোখগুলো লালচে হয়েছিল, তা এবার রক্তিমে পরিণতি হলো। স্থির দৃষ্টিতে থমকে দাঁড়িয়ে রইল। তার পুরো পৃথিবী যেন তার তছনছ হয়ে গেছে। ঝড়ের মতো ঠান্ডা বাতাস তাকে চারদিক থেকে ঘিরে ধরছে। মস্তিষ্কের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছিল কয়েক সেকেন্ডের জন্য, তা আবার চলাচল করতে শুরু করেছে। কানে কেবল বাজছে একটি কথা, প্রিয়তা পালি হয়েছে। এম ড্যাশ 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 ড্যাশ। খুব ভোর। এত ভোরের রাস্তায় কাকপক্ষী ছাড়া আর কারো দেখা মিলার কথা নয়। কেই বা এত ভোরের রাস্তায় বের হয়? চায়ের টমের দোকানগুলো অবধি বন্ধ পড়ে আছে। তেরপাল দিয়ে ঢেকে রাখা হয়েছে সমস্ত কিছু। এরই মাঝে রাস্তার মাঝে দৌড়ে ছুটে যাচ্ছে এক যুবতী মেয়ে। পরনে সাদা রঙের সালোয়ার কামিজ, বুকের উড়না দুহাতে আঁকড়ে ধরে ছুটে যাচ্ছে গন্তব্যহীন উদ্দেশ্যে। খালি পায়ে কত বাধা পেরিয়ে ছুটছে। কিন্তু কার কাছ থেকে ছুটে পালাচ্ছে? নিজের ভালোবাসার মানুষ থেকে। কতটাও সহায় হলে মানুষ এমনও করতে পারে। ছুটতে ছুটতে বারবার চোখ ভরে উঠছে গরম নোনা জলে। প্রিয়তা তা ঠেকিয়ে রাখার সর্বস্ব চেষ্টা করছে। মেইন রাস্তার উপর ছুটতে ছুটতে পায়ে অনেক দূর এসে গেল। হোঁচট খেয়ে পড়ে গেল রাস্তার উপর। হামাগুড়ি খেয়ে উঠে দাঁড়ালো। ঠোঁট ভেঙে কেঁদে উঠল সে। আর যে পারছে না নিজের সাথে লড়াই করতে। হাঁপিয়ে উঠেছে সে। এত ভোরের রাস্তার উপর বসে কোনো যুবতী কাঁদছে, ঠিক ছাড়া ব্যাপারটা আর কিছুই নয়। প্রিয়তার জীবনীশক্তি ফুরিয়ে আসছে। মনোবল ভেঙে যাচ্ছে। হৃদয় বলছে ফিরে যেতে। তার হৃৎপিণ্ডে চলাচলকারী রক্ত কণিকাগুলো কেবল প্রান্তিকের নাম জপ করছে। অথচ মস্তিষ্ক বলছে ছুটে পালিয়ে যেতে দিগন্ত পেরিয়ে। আর ফেরত না আসতে এই পথে। একবার ফিরে গেলে যে নিজের সত্তাকে হারিয়ে ফেলবে। দ্রুত বেগে একটা গাড়ি এসে থামল প্রিয়তার সামনে। নাক টেনে কান্না থামিয়ে সামনে তাকালো। ঝাপসা ঝাপসা চোখে কাউকেই ঠিক করে খেয়াল করতে পারল না। কিন্তু সে আর যাই হোক প্রান্তিক ছিল না। এতটুকু চোখ বন্ধ করে বলে দিতে পারে সে। দেখতে দেখতে তার চোখ বুজে আসছে। শরীর অসাড় হয়ে উঠল। অতপর এম ড্যাশ 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 ড্যাশ। নিজের ইজি চেয়ারে দোল খাচ্ছে প্রান্তিক। চোখ বন্ধ করে ভাবছে কিছু। রাফি দরজার বাইরে দাঁড়িয়ে নক করল। প্রান্তিক জবাব দিল না, তবু সে ভেতরে এলো। বলতে লাগলো, খোঁজ করছি স্যার, ম্যামকে খুব জলদি পাওয়া যাবে। প্রান্তিক দোল খাওয়া থামিয়ে রাফির দিকে ফিরে তাকালো। তার স্থিরমণি দুটো ক্রমশ ছোট হয়ে আসছে। ঠোঁটের কোণে একটু হাসির রেখা ঝলমল করছে। কথা ছিল 24 ঘন্টা বাড়ি পাহারায় থাকবে। প্রিয়তা যেন বাড়ি ছেড়ে কোথাও যেতে না পারে। এমনটাই তো আমি বলেছিলাম রাফি। রাফির মাথা নিচু। চোখ মেলে তাকালো না সে। কেবল একটি ঢোক গিলল। প্রান্তিক বলে উঠল, 12 জনকে আমি গার্ডে রেখেছি। তার সাথে তুমিও ছিলে। রাতের মধ্যে 24 জন উধাও হয়ে গেল। কিন্তু তুমি তো ছিলে। রাফি, তুমি আমায় এভাবে ঠকালে। তোমার থেকে তো আশা করিনি। তুমি তো সব জানতে, তবুও আমায় ঠকাতে তোমার বাধল না। রাফির মুখটা শুকিয়ে এসেছে। কোন ছুতোয় সে মাফ চাইবে খুঁজে বুঝতে পারল না। মেইন গেটের চাবি কেবল তার আশসারের কাছেই থাকে। সেই গেট খুলে দিয়ে প্রিয়তাকে বের হতে সাহায্য করেছে প্রান্তিকের, তা জানতে ঘণ্টাখানেক ও লাগলো না। প্রিয়তা ঘুম ঘুম চোখে ফিরে তাকালো। নরম বিছানার আরামে চোখ বুজে আসছিল বারবার। বহু কষ্টে চোখ মেলে তাকালো সে। আশপাশ থেকে কিছু চিনতে পারছে না। কোথায় সে?
বদ্ধ গুমট অন্ধকার রুমে প্রিয়তার শ্বাস নিতেও বড্ড কষ্ট হচ্ছে। বিরাট বড় একটা বেডরুম। সে কি কোনো বাড়িতে আছে? কার বাড়ি? মারা চক্কর দিচ্ছে। কতক্ষণ ধরে আছে এখানে? কারাই পা ধরে আনলো তাকে? গায়ের উড়না ভালোভাবে জড়িয়ে নিল সে। বেসামাল হয়ে হাঁটতে লাগলো। পা কাঁপছে বড্ড। নিয়তি কোথায় এসে ঠেকালো তাকে? সে তো পালিয়ে যাচ্ছিল প্রান্তিকের কাছ থেকে। তাহলে এখানে কিভাবে এলো? কারাই পা আনলো? রাস্তার উপর পড়ে গিয়ে হাত পা চোখ হয়ে গেছে। লছে খুব। শেষবার রাস্তার উপরই পড়েছিল সে। এরপর একটা গাড়ি এলো। আর মনে নেই কি হলো, কিভাবে এলো কিছু মন করতে পারছে না। ঘরের মধ্যে কেবল একটা দরজা, বিশাল সাইজের একটা বিছানা, আলমারি, ওয়ালড্রোব, ড্রেসিং টেবিল, শোপিস সবকিছুতে সাজানো পুরো ঘর। কেউ বাজে কিছু করার উদ্দেশ্যে নিয়ে এলে নিশ্চিত এত ভালো রুমে তাকে রাখতো না। প্রান্তিক আবার? না। মনের চিন্তাকে সম্পূর্ণ উপরে ফেলল প্রিয়তা। প্রান্তিক হলে নিজ বাড়িতেই নিয়ে যেত। এমন অচেনা জায়গায়, অচেনা পরিবেশে নিয়ে আসতো না। প্রিয়তা দরজা খোলার চেষ্টা করছে। বাইরে থেকে বন্ধ দরজা। বেশ কিছুদিন ধাক্কা ধাক্কি করলো, চিৎকার করলো। কোনো লাভ হলো না। শরীর ভীষণ ক্লান্ত হওয়ায় হাঁপিয়ে উঠল দ্রুত। আবারও বিছানায় এসে বসল। পানির তৃষ্ণা পেয়েছে খুব। ড্রেসিং টেবিলের পানির জগ আর গ্লাস চোখে পড়ল প্রিয়তার। উঠে গিয়ে পানি খেল। প্রান্তিক ছাড়া কেউ তাকে কেন আটকে রাখবে? প্রশ্নের উত্তর খুঁজে পেল না প্রিয়তা। আর কারো কোনো লাভ আছে এতে আদৌ? নিজের এমন শত্রুর কোথাও মনে পড়ে না তেমন। 30 মিনিট পর দরজা খোলার শব্দ পাওয়া গেল। দুটো ছেলে ঘরে ঢুকে বিছানার উপর খাবার রাখল। প্রিয়তার দিকে ঘুরে ফিরেও তাকালো না। প্রিয়তা অবাক হলো ভীষণ। এরা কারা? তাদের কিছু জিজ্ঞেস করার আগেই চলে গেল। প্রিয়তা ও পিছন পিছন ছুটতে গেল। দরজার কাছে এসে থেমে গেল। স্বাস্থ্য ভালো লম্বা করে একটা ছেলে দাঁড়িয়ে দরজার সামনে। দেখে মনে হচ্ছে এটাই নাটের গুরু। 2 পা পিছিয়ে গেল সে। এও করছে না তা না, তবু সবটুকু এও গিলে ফেলল। মনে সাহস সঞ্চয় করে অস্ফুট স্বরে বলল, আপনি কে? বসে কথা বলি আমরা। বসুন। নিতান্ত ভদ্রসুলভ আচরণ। প্রিয়তার মাথা গরম হয়ে যাচ্ছে। এই লোকটাকে, তার সাথেই বা এমন কেন করছে? ছেলেটা এবার ভিতরে ঢুকল। পরনে সাদা রঙের পাজামা পাঞ্জাবি। ভদ্রসুলভ চেহারা। চাপ দাড়ি ছাটা আছে। মুখের উপরিভাগের আস্তরণ দেখে যে কেউ তাকে ভালো মানুষ মনে করবে। প্রিয়তার দিকে ফিরে স্মিত হাসল। তার হাসি প্রিয়তার ভয় বাড়াল দ্বিগুণ। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। এবার একটু শক্ত কণ্ঠেই বলে উঠল, জিজ্ঞেস করলাম তো কে আপনি? আমি ইজান শিকদার। সে যেই হন না কেন, আমায় তুলে এনেছেন কেন? আপনাকে তো আমি চিনি না। আপনি না চিনলেও আপনার বর খুব ভালোভাবে চিনে। বসুন না মিসেস চৌধুরী। আমরা বসেই কথা বলি। অসুবিধা হচ্ছে না তো আপনার? প্রিয়তার মনে হলো মাথার মধ্যে কেউ যেন ধীরিম ধীরিম শব্দ করে বাজিয়ে যাচ্ছে। লোকটা বলে কি? অসুবিধা হচ্ছে না তো? সে কি এখানে ঘুরতে এসেছে? তাকে তুলে আনা হয়েছে রীতিমতো কিডন্যাপ। তবুও রাগ সংযত করল। কারণ সামনের মানুষটি ভীষণ ঠান্ডাভাবে তার সাথে কথা বলছে। তাই উত্তেজিত হলে চলবে না। কিন্তু মানুষ উপরে যত ঠান্ডা থাকে ভিতরে ততই হিংস্র। এই হিসেবটুকু প্রিয়তার জানা। আপনার কি মনে হয়? আমার অমতে আমায় এখানে তুলে এনেছেন। কিডন্যাপ করে জিজ্ঞেস করছেন অসুবিধা হচ্ছে কিনা? মগের মুল্লুক নাকি? ইজান শিকদার হাসল। নিঃশব্দ হাসিতে উপরের এক পাটি দাঁত দেখা গেল। আপনি চিন্তা করবেন না মিসেস চৌধুরী। আপনি আমার পুরনো বন্ধুর বিবাহিতা স্ত্রী। আপনার কোনো অসুবিধে হবে না এখানে। প্রিয়তা আচোখে ফিরে তাকালো। তার মনে হলো লোকটি ভীষণ ধুরন্ধর। তবুও বোকার মতো জিজ্ঞেস করে ফেলল, প্রান্তিক আপনাকে বলেছে আমায় কি ডনাপ করতে? ইজান শিকদার অবাক হলো। তার চাহনি দেখেই প্রিয়তা বুঝে ফেলল সে ভুল করেছে। বোকামো করেছে। প্রশ্নটা জিজ্ঞেস করা উচিত হয়নি। ইজান শিকদার হেসে বলল, আপনি প্রান্তিকের থেকে পালাচ্ছেন? প্রিয়তা জবাব দিন না। অস্বস্তি নিয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। লোকটার চোখে চোখ রেখে কথা বলতে পারছে না। ইজান শিকদার এবার জোরে হেসে উঠল। কি কর হাসি। শরীর কাটা দিল প্রিয়তার। শুকনো ডোক গিলল সে। ভ্রুজোড়া কুচকে সামনে চেয়ে রইল। ইজান শিকদার হাসি থামালো বহু কষ্টে। জীবনেও যেন এর চেয়ে ভারী মজার কিছু সে শোনেনি। মাই গুডনেস। কি বলেন আপনি? যেখানে প্রান্তিক চৌধুরী মেয়েদের হাত থেকে বাঁচার জন্য ছোটাছুটি করে আপনি সেখানে তার থেকেই পালাচ্ছেন। স্ট্রেঞ্জ। প্রান্তিক চৌধুরী থেকে মেয়েরা পালায় বুঝি? তারা তো চুইংগামের মতো চিপকে থাকে। আর আপনি কি না বউ হয়ে? রহস্যের খোলস ধীরে ধীরে খুলছে। প্রিয়তা বুঝতে পারল তাকে এখানে আনার কারণ একমাত্র তার বরমশাই। বিছানায় ধীরে সুষ্ঠে বসে পড়ল। তার সামনেই চেয়ার টেনে বসে আছে ইজান শিকদার। এবার একটু সামনে সামান্য ঝুঁকে সুথাল। আমায় বলুন তো সিক্রেট কি? আপনি কেন পালাচ্ছেন তার থেকে? সামথিং রং। এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। আপনার না জানলেও চলবে। একটু কঠোর হয়েই জবাব দিল প্রিয়তা। আবারও নিজের বোকামোর জন্য সহস্র গা লি ঢুকল নিজের কপালে। এত বড় গাধা কি করে হয় সে? ইজান শিকদার পায়ের উপর পা তুলে থিতুনির উপর হাত রেখে আচোখে প্রিয়তাকে পরখ করছে। তার চাহনিতে প্রিয়তার বড্ড অস্বস্তি লাগছে। গায়ের উড়নাটা আরেকটু ভালো করে জড়িয়ে নিল সে। ইজান দৃষ্টি নামিয়ে বলল, সরি অন্য কিছু ভাববেন না।
আমার কোনো খারাপ মতলব নেই। ভালো মতলবও তো নেই। ভালো কথা বলেন আপনি। আরিনার পর আপনাকে দেখছি এমনভাবে চটপট উত্তর দিতে। প্রিয়তা চমকে উঠে আরিনার নাম শুনে হতভম্ব হয়ে শুধায়, আপনি আরিনাকে চিনেন? ইজান শিকদার আরিনার প্রসঙ্গে গেল না, বরঞ্চ বলতে লাগলো, বিয়ের পর নাকি প্রান্তিক চৌধুরী শুধরে গেছে। এ কথা শোনার পর আপনাকে দেখার আগ্রহ কয়েকগুণ বেড়ে গেছিল। আমিও দেখতে চেয়েছিলাম সেই রহস্যময়ী রমণীকে। প্রান্তিকের মতো একটা ধাপবাজ ছেলের মনে একাই রাজত্ব করছে। কিন্তু রানীর সাথে প্রথম সাক্ষাৎ তেমন ভালো পরিস্থিতিতে হলো না বলে মাফ করবেন। কি নিখুঁতভাবে আরিনার প্রসঙ্গ ছেড়ে দিল লোকটা। কথা ঘুরাতে ওস্তাদ। প্রিয়তা বুঝতে পারছে এই লোকের সঙ্গে আরিনার পরিচয় আছে কিংবা তারা বন্ধু। আরিনার কথায় আবার তাকে আটকে রাখেনি তো? কি হচ্ছে ওখানে? তারা প্রান্তিকের সাথে কিছু করে বসবেন না তো আবার? মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। মুখটা শুকিয়ে আসছে চিন্তায়। ইজান শিকদার বলে উঠল, আপনি বরং খেয়ে নিন। আমরা পরে আবার কথা বলবো। বসা ছেড়ে উঠে দাঁড়ালো ইজান শিকদার। প্রিয়তা বলে উঠল, পরে মানে? আপনি আমায় এখানে আটকে রাখবেন? কিছুদিনের জন্য। আটকে রাখছি না, মনে করুন আপনি বেড়াতে এসেছেন। আর এখানে বেড়াবেন। ব্যাস, এই তো। পাগলের মতো কিসব বকে যাচ্ছেন। আর আমি আপনার কথাই বা কেন শুনছি? কারণ আপনি শুনতে বাধ্য ম্যাডাম। আপনি কিছু করতে পারবেন না। কিছু করার নেই আপনার। আপনি কোথায় আছেন তা নিজেও জানেন না। এই বাড়ি থেকে বের হতে পারবেন না। বাড়ি ছেড়ে বের হয়েও লাভ নেই। এই পুরো অঞ্চলে আমি বাদে আর কেউ নেই। আশপাশের পুরো এলাকা কেবল ঘন জঙ্গল। তত্ত্বর ইচ্ছা থাকলে যেতে পারেন। আপনি কিন্তু কোথাও লুকাতে পারবেন না। তাই আমার সাথে কোঅপারেট করুন। কিসের কোঅপারেট? আপনারা কি করতে চাইছেন? আপনি আর আরিনা তো দুজন মিলেই করছেন আমি জানি। কি চাইছেন প্রান্তিকের ক্ষতি করতে? ইজান বাঁকা হাসল। তার হাসিতে প্রিয়তা চুপসে গেল। তার হৃদয়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে। কি করতে যাচ্ছে তারা? ইজান শিকদার প্রিয়তাকে অবাক করে দিয়ে বলল, আপনি ভালোবাসেন তো প্রান্তিককে? প্রিয়তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। এখানে একটা খেলা চলছে। জীবন তত্ত্বর খেলা। তার রক্ত শূন্য মুখ থেকে ইজান খেয়াল করতে পারল প্রিয়তা কতটা ভালোবাসে তাকে। সে অবাক না হয়ে পারে না। আরিনাও তো অনেক ভালোবাসে প্রান্তিককে। সবাই কেন তাকেই ভালোবাসতে চায়? প্রিয়তার থমথমে স্বরে বলল, আপনারা কি করতে চাইছেন? আপনারা না কেবল আমি। প্রিয়তার চঞ্চল মনি দুটো চলাচল বন্ধ করে নিল। চোখের পাতা ভারী হয়ে উঠছে। ইজান শিকদার মুখ ঘুরিয়ে নিল। মেয়ে মানুষের কান্না তার ভালো লাগে না। আরিনার কান্না দেখতে দেখতে বড্ড ক্লান্ত সে। পা বাড়াল বেরিয়ে যাওয়ার জন্য। প্রিয়তা আচমকা বলে উঠল, আরিনাকে ভালোবাসেন আপনি? ইজান থমকে দাঁড়ালো। এমন কথা তো একবারও বলেনি সে। তার কোনো কথায় এমন ইঙ্গিতও ছিল না। পিছন ফিরে বলে উঠল, কি বললেন? আপনি আরিনাকে ভালোবাসেন? তাই প্রান্তিক তার সাথে যা করেছে এর জন্য আপনি প্রান্তিককে শাস্তি দিতে চাইছেন? তাই তো। ইজান অবাক না হয়ে পারল না। এই মেয়ে কি মানুষের মাথার ব্রেইন পড়তে পারি নাকি? না মানে কিভাবে সম্ভব? মেয়েটাকে যতটা বোকা ভেবেছিল ততটাও বোকা সে নয়। ইজান নিজেকে হতভম্ব ভাব দ্রুতই সামলে উঠে বলল, আমি এখন বুঝতে পারলাম প্রান্তিক কেন আপনার প্রেমে পড়েছে। এমন মেয়ের প্রেমে না পড়ে থাকা যায় নাকি? কথা ঘুরাতে ওস্তাদ ইজান শিকদার। কিন্তু প্রিয়তা এবার আর তাকে সুযোগ দিল না। স্পষ্ট স্বরে বলে উঠল, আরিনার সাথে যা হয়েছে তাতে কি প্রান্তিক একাই দোষী? আরিনার দোষ কি নেই? ইজান মৃদু হেসে বলল, ভালোবাসায় আমরা দোষে খুঁজি না ম্যাডাম। এতে আদৌ কি কোনো লাভ আছে? সবটাই তো ক্ষতি। ভালোবাসায় একটা লন্ত অগ্নি শিখা, তাতে কি আমরা পিছু পা হই? লাভ তো দিই, তাই না ম্যাডাম? তাহলে প্রান্তিক চৌধুরীকে আমি আজ থেকে চিনি না। ওদের সাথে আমাদের পুরনো হিসাব নিকাশ আছে। সেসব কিছু এড়িয়ে গেলেও আরিনার ব্যাপারটা এড়ানো যায় না। বর্তমানে প্রান্তিক সাধু সন্ন্যাসী হয়ে যাক, কিন্তু তাই বলে অতীত তো মুছে ফেলা যাবে না। ন্যায় তো অন্যায়। যা করেছে তার প্রাপ্য শাস্তি যে পেতে হবে। প্রিয়তা কেঁদে উঠল আচমকা। চেয়েও চোখের অশ্রুকে বাঁধ মানাতে পারছে না। অস্ফুট স্বরে বলে উঠল, শাস্তি কি ও একাই পাবে? আরিনা পাবে না। ইজান শিকদারের কণ্ঠ হঠাৎ করেই গাঢ় হয়ে উঠল। চোখ মুখ শক্ত করে সে জবাব দিল, ও তো পাচ্ছে ম্যাডাম। হাসপাতালের ভর্তি এখন। ব্রেইন স্ট্রোক করেছে গতকাল। এখন অবধি কোনো খবর নেই। মুহূর্তের মধ্যে প্রিয়তার অশ্রু থেমে গেল। কিছুক্ষণ মূর্তির মতো চুপসে থাকল। বলার মতো আর কিছু যে নেই। ব্যাপারটা এত দূর গড়িয়ে গেছে। ইজান আবারও বলল, আপনাদের বিয়ের দিনও সে হাসপাতালের ভর্তি ছিল। সুইসা অ্যাটেন্ড করার চেষ্টা করছিল। এরপরেও কি আশা স্ত্রী তার পাওনা থাকতে পারে? প্রিয়তা ঠোঁট কামড়ে ধরল। কি কঠিন পরীক্ষার মধ্যে বিধাতা তাকে ফেলে দিল। কি হচ্ছে এসব? বারবার কেন তারই সাথে? এরপর আর কি বাকি থাকতে পারে? মনে হচ্ছে লন্ত কয়লার উপর দাঁড়িয়েছে। তার সর্বস্ব লেপু রেছাই হয়ে যাচ্ছে। কম্পিত স্বরে বলে উঠল, আরিনার এখন আপনাকে দরকার। জানি আপনাকেও এখন একজনের খুব প্রয়োজন। প্রান্তিক আপনাকে সত্যি সত্যি ভালোবাসতে শুরু করেছে। বোধহয় জীবনে প্রথমবার কাউকে মন থেকে ভালোবাসছে। আমি তাকে বোঝাতে চাই, ভালোবাসায় কেবল ভালোবাসায় থাকে না। এর সাথে যেই কষ্ট যন্ত্রণা থাকে সেটাও তাকে মেনে নিতে হবে। প্রান্তিক এখন লছে।
আমি চাই সে আরো লুক। যত জল বে ততই তার মনে আফসোস বাড়বে নিজের কর্মফল। কর্মফল তো একতরফা হতে পারে না, তাই না ম্যাডাম? প্রিয়তা হাঁপিয়ে উঠল। তার কাছে জবাব দেবার মতো কিছু যে নেই। ইজান শিকদার বেরিয়ে গেল। বাইরে থেকে দরজা আটকে দিল আবারও। যাকে ভালোবাসা যায় তার সবটা নিয়ে নাকি ভালোবাসতে হয়। কিন্তু একই রকম ভালোবাসা। আরিনার জন্য আফসোস না করে পারছেন না প্রিয়তা। বুকে হাত রেখে বসে পড়ল। ফুপি অয় কাঁদতে লাগলো। কাঁদছে কার জন্য? আরিনার জন্য নাকি প্রান্তিকের জন্য? প্রান্তিক তো দায়ী এসবের পিছনে, তবুও তার জন্য কেন এত কষ্ট হচ্ছে তার? দুঃখ কখনো একতরফা হতে পারে না। এই পক্ষকে দুঃখ দিয়ে অপরপক্ষ সুখী হতে পারে না। প্রিয়তা মনে প্রাণে কথা বিশ্বাস করে। প্রান্তিকের জন্য ও সামনে দুঃখ অপেক্ষা করছে। দুঃখের বিশাল ভান্ডার। এই কারণেই কি কাঁদছে প্রিয়তা? আবারও প্রমাণ হলো ভালোবাসা স্বার্থপর। আমরা সবাই ভালোবাসার কাছে স্বার্থপর। নয়তো বা কেন? কেনই বা ভালোবাসার মানুষের শত ন্যায়গুলো দেখেও তার জন্য কেবল দয়া আর ভালোবাসা ফিরে আসে? ঘৃণা আর অভিমানের পরিমাণ সেখানে তুচ্ছ। ভালোবেসে মানুষ এতটাও স্বার্থপর হয়? চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।